আয়ুষ্মান ভারত প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ যেমন বাড়ছে তেমনই বাড়ছে নানা প্রশ্ন ও সংশয়। ফর্ম কিভাবে পূরণ করতে হবে, কোন ঘরে কী তথ্য লিখতে হবে, আগে থেকে ছাপানো তথ্য ভুল থাকলে তা কিভাবে সংশোধন করা যাবে, অসম্পূর্ণ ঠিকানা যোগ করা সম্ভব কিনা, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, আবার যাদের স্বাস্থ্যসাথী রয়েছে তাদের ক্ষেত্রে নিয়ম কী, এসব বিষয় নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। পাশাপাশি ক্রাইটেরিয়া চেকে ইয়েস না নো হবে, ফর অফিসিয়াল ইউজ অনলি অংশের রিমার্কসে কে কী লিখবেন, ফর্ম নষ্ট হলে নতুন ফর্ম পাওয়া যাবে কিনা, পরিবারের সবার ফর্ম না এলে করণীয় কী, কোন কোন নথি জমা দিতে হবে, নথি না থাকলে আবেদন গ্রহণ করা হবে কিনা, বাইরে থাকা সদস্যের পরিবর্তে কে স্বাক্ষর করবেন, তথ্য কি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আপলোড হবে, আবেদনকারীরা নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন কিনা, এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ও বিতরণ সংগ্রহের পদ্ধতি নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। এই সমস্ত বিষয়ে স্পষ্ট উত্তর জানতে আমরা কথা বলেছি আশাকর্মী রিক্তা ঘোষ লাহার সঙ্গে। তিনি সহজ ভাষায় প্রতিটি প্রশ্নের উত্তর ও সাধারণ মানুষের করণীয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এখন দেখুন সেই গুরুত্বপূর্ণ কথোপকথন। এই যে আয়ুষ্মান ভারতের ফর্ম চলছে, ফিল আপ করছি। আচ্ছা, এই যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ যে হচ্ছে, এটা মূলত কোন কোন উপভোক্তারা এই সুবিধা পাবেন? এটা মূলত তিন ধরনের আবেদন করতে পারবে। হ্যাঁ, মূলত তিন ধরনের যাদের এই রেশন কার্ড আছে তারাই পাবে। AAY, SPHH আর PHH, এই তিন ধরনের রেশন কার্ড যাদের আছে তাদেরই ফর্মগুলো আমরা পেয়েছি। এই আয়ুষ্মান প্রকল্পটি কার্ডের সুবিধা কী আছে? এইটা যেমন স্বাস্থ্যসাথী কার্ডে আমরা মানে শুধু পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য সুযোগ পেতাম, এটা মানে ভারতের বিভিন্ন জায়গায় এই কার্ডে আমাদের সুবিধা আছে। আচ্ছা, আপনাদের তো কিছুদিন আগে বাজেটে বেতন বেড়েছে, তাহলে নিশ্চয়ই কাজের দায়িত্ব কিছুটা আরো একটু বেড়েছে। হ্যাঁ, খুব খুশি হয়ে নিশ্চয়ই কাজ। হ্যাঁ, খুশি তো হয়েছে একটু। হ্যাঁ, তো ভারত সরকারের একটা বিরাট বড় একটা প্রকল্প আয়ুষ্মান ভারত, যেটা বিগত সরকারের আমলে বন্ধ ছিল, নতুন সরকার এসেছে, এটা চালু হয়েছে। তো এই কাজটা করে আপনারা কতটা খুশি? হ্যাঁ, এই কাজটা করতে তো ভালো লাগছে, কিন্তু মানে সময় খুব কম। আচ্ছা, এই আয়ুষ্মান ভারতের যে ফর্মগুলো যে জমা করছেন, এগুলো কি আপনারা নিজেরা ফিল আপ করছেন নাকি যারা আবেদনকারী তারাই ফিল আপ করে দিচ্ছেন? না, আবেদনকারীও যারা মানে পারছে তারা করছে, আবেদনকারীরা, কিন্তু আমাদেরকেও বেশিরভাগ করতে হচ্ছে, অনেকে পারে না, ধরুন সেগুলো করে দিতে হচ্ছে। তাই ফিল আপ করে দিলে তো আপনাদের পক্ষে সুবিধা হয় জমা নিতে। হ্যাঁ হ্যাঁ, কারেকশনটা একবারে হয়ে গেল, ফিল আপ করে দিই। এই ফিল আপের ক্ষেত্রে অনেক তো বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের, তো আমাদেরকে একটু দেখাবেন কিভাবে ফিল আপ করতে হয়, মানুষ যাতে বুঝতে পারে। হ্যাঁ, সেটা হ্যাঁ, বলুন কিভাবে ফিল আপ করতে হয়। ধরুন প্রথমে এই যে ডেট আছে, আমি যে ডেটে ধরুন জমা দেবো সেই ডেটেরই এই ডেটটা দিলাম। এখানে আধার নম্বর, মানে আবেদনকারীর আধার নাম্বার দেয়াই আছে, শুধু মিলিয়ে নেওয়া যে শেষের চারটে ঠিক আছে কিনা। তারপর তার নাম দেয়াই থাকে, এখানে রেশন কার্ডের নাম্বারটা দেওয়া থাকে, সেটা দেখে নিল যে তার সেই রেশন কার্ডের সঙ্গে আবেদনকারী মিলছে কিনা। এবার এখানে ডেট অফ বার্থ আছে, এবার এই নামের সঙ্গে যদি কারো মানে ভুল থাকে এখানে সে ঠিক করতে পারে আধার কার্ডের সঙ্গে। কিভাবে ঠিক করবে? মানে এখানে ওইটা কেটে যে নামটা দেওয়া রয়েছে হয়তো ভুল আছে, সেইটা কেটে দিয়ে পাশে সে লিখে দিতে পারে। তার মানে এখানে যাবতীয় যে তথ্যগুলো আছে যদি কোনো মনে হয় ভুল থাকে তাহলে সে কেটে লিখে দিতে পারে ডেট অফ বার্থ। হ্যাঁ, তারপর এখানে রেশন কার্ডের ক্যাটাগরি, হ্যাঁ রেশন কার্ডের ক্যাটাগরি ওখানে দাগ দেওয়াই আছে, কোন ক্যাটাগরির সে আবেদনকারী সেটা দেওয়াই আছে। আচ্ছা, আধার লিঙ্কে যে মোবাইল নাম্বার আছে ধরুন, সেটা মানে এখানে দেওয়ার অনেকের ক্ষেত্রে আছে, অনেকের ক্ষেত্রে নেই, কিন্তু তার এখন যেটা আবার হয়তো নতুন করে লিঙ্ক করিয়েছে সেই নাম্বারটা সে দিতে পারে। হ্যাঁ, লিখে দেবে। নাম্বার যদি দেওয়া থাকে অন্য নাম্বার, সেটা কেটে দিয়ে ওটা দেবে। তারপরে ফুল তার ঠিকানাটা দিতে হবে, এবং ভিলেজ, পোস্ট, অ্যাড্রেসে যদি কোনো ভুল থাকে বা হ্যাঁ সেটাও সে ঠিক করে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব মানে পুরো লিখে দেবে। আচ্ছা, তারপর হাউস নাম্বার যদি সে জানে তাহলে দেবে। তারপর তার এই টোটাল ফ্যামিলি মেম্বারসটা দেবে। আচ্ছা, এই টোটাল ফ্যামিলি মেম্বারসে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, বাড়ির যিনি হেড অফ দ্য ফ্যামিলি ওনাকে ধরে দেবেন না উনি বাদ দিয়ে দেবেন? না, ওনাকে ধরেই দেবেন। ওনাকে ধরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর যদি কারো প্যান কার্ড থাকে প্যান নাম্বারটা দিতে হবে। তারপর এখানে এই যে ইলেকট্রাল ডিটেলস, মানে ভোটের যাবতীয় এপিক নাম্বার দেবে। তারপর এসি নাম্বার, মানে আমাদের এখানটা ধরুন বিধানসভার নাম্বারটা, পার্ট নাম্বার, অংশ নাম্বার, আর তার সিরিয়াল নাম্বার। এবার যদি সে 18 বছরের নিচে হয় এগুলো NA লিখতে হবে, মানে নট অ্যাপ্লিকেবল। তারপর আছে স্বাস্থ্যসাথী ডিটেলস, স্বাস্থ্যসাথী কার্ডের মানে যতজনের তারা ছবিতে ছিল বা নাম তাদের রয়েছে
তাদের প্রত্যেক মানে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে সে এখানে এনে লিখবে, মানে নট অ্যাপ্লিকেবল। আর নিচের পার্টটি নিচের পার্টটা ওই এটা আপনাদের আবেদনকারী, হ্যাঁ আবেদনকারীর সব কিছু দেওয়া রয়েছে, নাম, ইয়ে রেশন কার্ড নাম্বার, নিচে FLW মানে ফিল্ড লেভেল ওয়ার্কার আপনারা যেটা আছে। আমরা যেটা করছি, মানে নিচের পার্টটি মূলত রিসিভিং হ্যাঁ রিসিভিং এর জন্য আমাদের সিগনেচার ডেট দেব। এর পরের পাতা এখানে এই ক্রাইটেরিয়াগুলো যদি কারো একটা থাকে তাহলে সে যোগ্য হবে না। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে বছরে যদি তার 8 লাখ টাকার বেশি ইনকাম হয় তাহলে সে যোগ্য নয়, মানে এটা তাহলে নো হবে। এগুলো কি আবেদনকারীকে নিজে কি করতে হবে? হ্যাঁ, এগুলো আবেদনকারীরই করার জন্য আর কি, আবেদনকারী নিজেই করবে। তারপরে ফ্যামিলির ইনকাম যদি এই ফ্যামিলি যদি ইনকাম ট্যাক্স দেয় কেউ সেই ফ্যামিলি, তাহলে সেটা নো মানে নো লিখবে আর কি। যদি না দেয়, হ্যাঁ যদি না দেয়। তারপরে এই যে মানে 2026-এর ভোটে SIR এর যিনি বাদ যাবেন তাহলে তার এটা হবে না, নো লিখবেন। বা ডেথ হলে, অ্যাবসেন্ট থাকলে সেক্ষেত্রে। এবার যদি ওই SIR এর ওইখানে ও যদি মানে নাম বাদ গিয়ে থাকে, তবে পরের এই দুটো মানে সে অ্যাপিল করেছিল কিনা ট্রাইব্যুনালে, বা পেন্ডিং CA অ্যাপ্লিকেশন করেছিল নাকি, আর সঠিক যেটা তথ্য সেটা সেটা ইয়েস, হ্যাঁ হ্যাঁ। তারপরে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা মানে যোজনা থেকে ডিলিট হয়ে গেছে কিনা সেটা জানতে, লিস্ট এখনো বের হয়নি। না এখনো বের হয়নি। এবার ওই 25 থেকে 60 বছরের মধ্যে যে মহিলারা, তারা নিজেরাই ওটা দিচ্ছেন, তারা হয়তো যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন এরকম দিচ্ছে, কোনো লিস্ট তারা মানে পায়নি। সেক্ষেত্রে কি করবেন তারা? সে ওনারা নো করছেন, যতগুলো আমার কাছে এসেছে দেখেছি। আচ্ছা, যেহেতু লিস্ট বের হয়নি হ্যাঁ নো করছে। তারপরে পারসন নট অ্যালিভ পার্মানেন্টলি শিফট, মানে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার তো না, হ্যাঁ অন্য কোথাও শিফটেড মানে সেখানে গিয়েই বসবাস শুরু করেছে, তাহলে তাদের ক্ষেত্রে এটা নো হবে। তারপর হ্যাঁ, তারপরে ওনার এই সমস্ত এগুলো যে উনি নিজের সম্মতিভাবে নিজে দিচ্ছেন, তিনি এখানটায় টিক দেবেন, এখানে সই করবেন, বা যিনি সই করতে পারবেন না বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞেস করছি, এই ফর্ম ফিল আপ করতে করতে অনেক কারণে ফর্মে নষ্ট হয়ে যায় বা ওভার রাইটিং হয়ে যায়, তা সেক্ষেত্রে কী করণীয় আছে? সেক্ষেত্রে আমরা প্রথমেই ওই জন্য আবেদনকারীকে বলে দিই যে প্রথমে এই মানে ফর্মটার একটা জেরক্স করিয়ে মানে তারা যেন করে, তাতে ভুল হলে, কারণ এই ফর্মটা নষ্ট করা যাবে না, জেরক্সটা ফিল আপ করে তারপর এতে মানে এই আসল ফর্মটাই করে যেন। আচ্ছা, এর সাথে কী ডকুমেন্টস কী জমা দিতে হচ্ছে? এর সাথে 5টা ডকুমেন্টস মানে চাই, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আর প্যান কার্ড যদি কারো থাকে। এবার এদের মধ্যে প্যান কার্ড হয়তো সবার রইল না, দেবে না কারো, তারপর বাচ্চাদের তাদের তো ভোটার কার্ড নেই, তাদেরও সেটা দরকার নেই, অনেকের স্বাস্থ্যসাথী কার্ডও নেই, তাহলে এগুলো যার যেটা মানে 5টা দিতে হবে, এবার মধ্যে যার যেটা আছে দেবে আর কি। আচ্ছা, এর মধ্যে তো এরকম ঘটনা ঘটতে পারে, ধরুন ভোটার কার্ড, রেশন কার্ড সবই আছে, তার নাম্বারও আছে, কিন্তু কার্ডটি বর্তমানে খুঁজে পাচ্ছে না বা হারিয়ে গেছে, সেক্ষেত্রে করণীয় কী আছে? সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু তো তার থাকবে, যেগুলো আছে সেগুলোই সে এখন দেবে, সেগুলো জমা দিলেও কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু আধার কার্ডটা চাই, রেশন কার্ড, আধার কার্ডগুলো চাই। আরেকটা এরকম বিষয় দেখা যাচ্ছে, অনেক আবেদনকারী যারা আবেদন করছেন তারা বলছেন তাদের বাড়িতে হয়তো 10 জন ফ্যামিলি মেম্বার আছে, 8 জনের ফর্ম এসেছে, 2 জনের আসেনি, অথচ সেই 2 জনের আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আছে, তা তাদের করণীয় কি? মানে আমাদের কাছে যতজনের ফর্ম আসছে আমরা সেগুলোই করছি বা দিচ্ছি, কিন্তু তাদেরকে বলা হয়, তারা যখন জিজ্ঞাসা করছে তাদেরকে বলছি এটা তো আমাদের কাছে কোনো কিছু মানে ইনস্ট্রাকশন নেই, তো আপনারা মানে বিডিও অফিসে গিয়ে খোঁজ করুন। আচ্ছা, এগুলো এন্ট্রি কি আপনারাই করছেন না? না, এন্ট্রি আমরা বিডিও অফিস থেকে করছি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা এই আপনারা যখন ফর্ম যখন পেলেন, আবেদনকারী যখন এসে আপনার কাছে ফর্ম যখন জমা দিল, তারপরে কি সাথে সাথেই আপনারা রিসিপ্ট দিচ্ছেন? হ্যাঁ, সাথে তাকে রিসিপ্ট দেওয়া হচ্ছে। সেই রিসিপ্ট নিয়ে কি পরবর্তী ক্ষেত্রে সে চেক করতে পারে? স্যার, তাদেরকে বলে দেওয়া আছে যে রিসিপ্ট কপিগুলো রেখে দেবেন, পরবর্তী কোনো কাজে লাগতে পারে, যখন হয়তো আসলো না ওটা গিয়ে তারা দেখাতে পারে। এই যে, আর ফর্ম কি আপনাদের ক্যাম্পেই জমা দিতে হয় নাকি না আপনাদের অফিসে যেয়ে জমা দিলেও হবে? না, আমাদের কাছেই ওদেরকে জমা দিতে হবে। এবার আমরা হয়তো বলে দিলাম এইখানে এসে জমা দাও একটা জায়গায়, আর কিছু ক্ষেত্রে আবার হয়তো বাড়ি থেকে কারো অসুস্থ আসতে পারে না, তাদেরগুলো হয়তো নিয়ে আসাও হলো এইরকম। আচ্ছা, আরেকটা বিষয় জানবো, একটা ফ্যামিলিতে ধরুন 5 জন কি 7 জন মেম্বার আছে, প্রত্যেকেই কাছাকাছি থাকেন, কিন্তু কেউ হয়তো দেখা গেল কলকাতায় বা অন্য জেলাতে থাকে বা অন্য রাজ্যে থাকে, তার ফর্মটিও এসেছে, সেই ফর্মটির ক্ষেত্রে সইয়ের জায়গাটিতে কী করা যাবে?
সেই জায়গাটাতে সইয়ের জায়গাতে তো ওরা ওখান থেকে আমাদেরকে বলা রয়েছে যে ওই সই মানে করা চলবে না, যেহেতু সে বাইরে থাকে, আচ্ছা, এটাই বলেছে। তার ক্ষেত্রে তাহলে সে কার্ড কি করে পাবে? সেটা আবার পরে এসআইয়ের ক্ষেত্রে যেমন যে কোনো গার্জেন অভিভাবক সেটা সই করতে পারতেন, কিন্তু এই আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কি অভিভাবকরা সই করতে পারবে সেখানে, না পারবে না? না, সেটা করা যাবে না, কিন্তু ওরা ওখানে ওটা পরে হয়তো বাড়িতে আসলো, এসে সেটা ওখানে বিডিও অফিসে তারা যোগাযোগ করতে পারে। এবং শেষ প্রশ্ন করব, সেটাই ফর্ম বিলি বিতরণ এবং ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে, একটু যদি দর্শকদের জানান। লাস্ট ডেট এখনো কবে সেরকম বলেনি, কিন্তু আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে মানে টাইমটা দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে আপনারা জমা দিন। আপনার নাম দিদি? রিক্তা ঘোষ লাহা। আপনার সেন্টার কোথায়? আমার ভাদুর সাব সেন্টার। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।